ফিরে এলাম বিরতির পর। আমি আবারও চলে যাবো চন্দ্রশেখর ঘোষের কাছে। কিন্তু চন্দ্রশেখর বাবু, আমি একজন সাধারণ মানুষ, আমি যখন দেখছি যে ব্যাংকগুলিতে এখন নগদের যোগান অনেক বেশি, তখন আমি তো এক্সপেক্ট করব যে আমার বাড়ি বা গাড়ির লোনের যে সুদের হার সেটা কমবে। হ্যাঁ, অবশ্যই এইটা তো আমরা এখন মনে করি যে যেরকম আমাদের রিজার্ভ ব্যাংকে নতুন নিয়ম কানুনটা এসছে গত বছর থেকে, সেটাকে বলা হয় MCLR, মানে মার্জিনাল কস্ট লেন্ডিং রেট। এই রেটটা না প্রতি ব্যাংক প্রতি মাসেই এটা রিভিউ করে। আগে যেমন এইরকম যখন মনিটারি পলিসি আসতো তারপরে করা হতো, এখন ব্যাংকে যেহেতু প্রতি মাসে এটা রিভিউ করে আর প্রতি মাসেই তার রেটটাকেও লেন্ডিং রেটটাকেও রিভিউ করতে হয়। তো এইটা কিন্তু মনিটারি পলিসির উপর সবসময় নির্ভর করে না। এটা যেহেতু ব্যাংক প্রতি মাসেই করছে, তো অতএব প্রতি মাসে যেহেতু রিভিউ করছে, অতএব যেখানে কস্টটা কমে যায় তখন সে অটোমেটিক্যালি ওই রেটটা কমাতে বাধ্য হয়। তো এইটা হলো একটা কারণ। সেই ক্ষেত্রে যদি দেখেন এই ডিমনিটাইজেশন যখন হলো তখন কিন্তু ব্যাংকে একটা টাকা ঢুকেছে, সত্যি এটা একটা বড় টাকা ঢুকেছে। ঢোকার পরে এই লিকুইডিটিটাকে ম্যানেজ করার জন্য রিজার্ভ ব্যাংক আবার যে সিআরআরটা, যে ক্যাশ রিজার্ভ রেশিওটা 4% ছিল, সেটাকে 8% করে দিয়েছে। তাতে কি হলো, কিছু ক্যাশ এই 4% আমাদেরকে ওখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে জমা রাখতে হয়েছে। তো এই জমাটা রাখার ফলে ব্যাংকের কিন্তু খরচটা অ্যাকচুয়ালি কমেনি। সরি, এর কিন্তু এই যে এই সময়ে যে মানুষগুলো কাজ করেছে ব্যাংকে, তাতে কিন্তু ইনকামের ক্ষেত্রে খুব একটা বেশি ইম্প্যাক্ট আসেনি। তো তার জন্য এই টাকার উপরে যে কস্ট কমে যাবে, তারপর লেন্ডিং রেট কমে যাবে, MCLR কমে যাবে, এইটা আমার মনে হয় একটু কোশ্চেন থেকে যায়, এটা হয় না এতটা। আবার এখন যদি দেখেন রিজার্ভ ব্যাংকে 10ই ডিসেম্বর থেকে এটাকে আবার উইথড্র করে দিয়েছে, আবার 4% নিয়ে এসছে। এখন ব্যাংকগুলো ওই টাকাটা আবার ইউজ করতে পারবে। যখন এই টাকাগুলো ইউজ করতে পারবে তখন ব্যাংকের যে ইন্টারনাল MCLR যে মিটিংগুলো হয়, অ্যালকোর মিটিং হয়, সেই মিটিংয়ে ডিসাইড করবে যে কি কতটুকু কস্ট কমেছে, সেইটা পাস অন করার জন্য ব্যাংকগুলো তৈরি থাকে। চন্দ্রশেখর বাবু, আমি এখানে একটু আপনার কাছে জানতে চাইবো যে অর্থাৎ একদিকে মুদ্রাস্ফীতিটাকে যাতে কন্ট্রোল করা যায়, যাতে মূল্য বৃদ্ধি ফার্দার না হয় সেটা এনশিওর করা, এবং যে বাজারে হাতে যে নগদের ক্রাঞ্চ হয়েছে, নগদের যে আকাল হয়েছে, সেটাকে ডিল করা, এই দুটোই কি মূল লক্ষ্য, যে কারণেই একটু সতর্ক হতে হচ্ছে RBI কে? হ্যাঁ, একটা জিনিস আমরা বলতে পারি, হ্যাঁ এইটা একটা কারণ হঠাৎ করে যে ব্যাংকে যে সিস্টেমে যে টাকাটা এসছে, টাকাটা তো মানুষ হঠাৎ করে সব টাকা তুলতে পারছে না। তো সেই ক্ষেত্রে তো কিছুটা এই কন্ট্রোল করতে হবে এই ক্যাশটাকে। আরেকটা বিষয় হলো, যেমন দেখেন আপনি গত মাসে আমাদের দেশের মুদ্রাস্ফীতিটা 5 থেকে 4-এ নেমে আসছে। এই মাসেও আরেকটু বেশি নামবে, যেহেতু এইরকম টাকাটা উইথড্রল ক্ষেত্রে মানে মানুষের একটা লিমিটেশন ছিল, অতএব মানুষ ওই পরিমাণ খরচ করতে পারেনি, সেটার জন্য একটা আসবে। তো সেই দুটাকেই করে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে ঠিক করা হচ্ছে কিভাবে এই ইকোনমিটাকে আমাদের ডেভেলপ করে নেওয়া যায়। আমি আসবো চন্দ্রশেখর বাবু আপনার কাছে, আমি প্রসেনজিৎ বাবুর কাছে এখানে আসবো। কিন্তু আমরা দেখলাম যে আজকে যখন উর্জিত পটেলকে নির্দিষ্টভাবে প্রশ্ন করা হলো, তাহলে মাস ঘুরতে চলো ডিমনিটাইজেশনের পর, কালকে এক মাস হয়ে যাবে, তিনি কোনো সদুত্তর দিতে পারলেন না যে কবে এই সমস্যার জায়গাটা সেটা পুরোপুরি সমাধান হবে, মানে কখন আমাদের হাতে যত চাই অত টাকা আসবে। যে অভিযোগটা বিভিন্ন মহল থেকে বারবার এসেছে যে ডিসিশনটার প্রোজ এন্ড কনস থাকতে পারে, কিন্তু প্রস্তুতি নিয়ে নামা দরকার ছিল, সেটাই কি আজকে সাংবাদিক সম্মেলনে আরো একবার স্পষ্ট হলো না? ভীষণভাবে স্পষ্ট হলো যে উনি যেরকম ভাবে লিকুইডিটি ইনফিউজ করার প্ল্যান ভেবেছিলেন, ওই ডিমান্ডটা আমরা আজকে মনে করি যে ভীষণ আন্ডার এস্টিমেট করা হয়েছে। আর আমরা একটা জিনিস যেটা একেবারে হিসেবে রাখিনি, সেটা হচ্ছে গিয়ে যে এটা ওয়েডিং সিজন, আর এটা হচ্ছে গিয়ে আমাদের রবি মানে আমাদের উইন্টার ক্রপের সিড দেওয়ার সিজন। তো আমাদের ওখানে ফার্টিলাইজার কিনতে হয়, আমাদের ওখানে সিডস কিনতে হয়, প্লাস আমাদের লেবারারদের পয়সা দিতে হয়। যে এই মেজর যে কয়েকটা ইস্যু, আমার মনে হয় এগুলো হয়তো হিসেবে নেওয়া হয়নি। একই সঙ্গে তো তাহলে মনমোহন সিং থেকে শুরু করে অমর্ত্য সেন, তারা যে আশঙ্কাটা প্রকাশ করছিলেন যে আর্থিক বৃদ্ধির যে হার,
সেটা ধাক্কা খাবে, অন্তত যে গ্রোথ প্রজেকশন। এই যে গ্রোথ প্রজেকশন যেটা আপনি দেখলেন সেটা হচ্ছে কি আরবিআই এর গ্রোথ প্রজেকশন। আপনি যদি আরো 4খানা রিপোর্ট যদি দেখেন, যদি আপনি কিছু বিদেশি ইনভেস্টমেন্ট কোম্পানি যদি রিপোর্ট যদি দেখেন, তাহলে ওখানে কিন্তু 6.2 অবধি দেওয়া আছে। মানে প্রথম 8 মাসে আমরা যা করলাম সেটা যদি আমরা নেক্সট 4 মাসে কিছু না করি তাহলে কিন্তু 6.2 এ দাঁড়িয়ে থাকে। ওটা কিন্তু একটা ডেঞ্জারাস ট্রেন্ড। আমি সবশেষে চন্দ্রশেখর বাবুর কাছে এইখানে খুব সংক্ষেপে আসবো। চন্দ্রশেখর বাবু, অন্তত আজকে উর্জিত পটেলের ব্রিফিং এর পর তো অনেকেই বলছেন যে তাহলে আর্থিক বৃদ্ধি ধাক্কা খাওয়ার যে আশঙ্কাটা সেটা তিনিও কার্যত মেনে নিলেন। হ্যাঁ, এটা কিন্তু কিছুটা হবে। একবারে যে আমরা বলবো যে এটা হবে না তা না, কারণ একটা এই যে একটা মানে কি বলবো ডিমনিটাইজেশনের কারণে যে ক্যাশটা ব্যাংকিং সিস্টেমে ঢুকেছে, এটাকে বের করে নিয়ে আবার বিজনেসে ফেলা এবং ইন্ডাস্ট্রিগুলো আবার এই টাকাটা ইউজ করতে পারা, এটার জন্য যে একটা সময় নেবে, এই সময়টা নেওয়ার কারণেই আমাদের মনে হয়েছে যে আরবিআই চিন্তা করেছে যে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এই গ্রোথটা, জিডিপি গ্রোথটা একটু কমবে। চন্দ্রশেখর বাবু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রসেনজিৎ বাবু আপনাকেও। অর্থাৎ প্রথম ডিমনিটাইজেশন পরবর্তী সময়ে প্রথম যে মনিটারি পলিসি ঘোষণা, সেখানে অনেকগুলো প্রশ্নের অবকাশ থাকছে এবং এটা বিশেষজ্ঞরা বলছেন যে যাতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, মূল্য বৃদ্ধিটাকে রোকা যায়, এটা একটা প্রাইমারি কনসার্ন এই মুহূর্তে আরবিআই এর কাছে। এবং একই সঙ্গে যেভাবে একটা ক্যাশ ক্রাঞ্চ হয়েছে, নগদের ক্রাঞ্চ হয়েছে, সেটাকে ডিল করা, আর যে কারণেই সতর্ক থাকতে হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে। আপাতত এখানে শেষ করছি, একটু পরে দেখুন অফবিট 24 পিউ এর সঙ্গে থাকুন 24 ঘন্টা।